Very good evening. ফেডারেশন অফ ইউনাইটেড ডক্টরসের পেজ থেকে আজকে আমরা একটা সিরিজ অফ ফেসবুক লাইভ স্টার্ট করছি। তার ফার্স্ট টকটা আজকে 8টার সময় আমি দিতে এসেছি। ফেডারেশন অফ ইউনাইটেড ডক্টরস আমরা আগেও বলেছি একটা লাইক মাইন্ডেড সমাজ সচেতন মেডিকেল প্রফেশনালদের একটা গ্রুপ, একটা অর্গানাইজেশন। তো সেটা এই অর্গানাইজেশনটা সেই অর্গানাইজেশনটা আমফান রিলিফ ক্যাম্প অনেকগুলো অর্গানাইজ করেছে। এটা একটা নতুন অর্গানাইজেশন। আমরা এর সঙ্গে এর আগেও একটা সিরিজ অফ ফেসবুক লাইভ করেছিলাম। তো এখন আমরা অনেক বড় করে কোভিড-19 একসাথে ফেসবুক লাইভ করতে শুরু করেছি। আগামী 1.5 মাস ধরে এভরি অল্টারনেট ডে, আজ রবিবার শুরু হলো, নেক্সট ইজ টুইসডে, নেক্সট মঙ্গলবার 8টা এবং 9টায় আবার থাকবে। এরকম করে আমরা প্রতি এভরি অল্টারনেট ডে আমাদের প্রায় 45-50 জন বিভিন্ন সাবজেক্টের স্পেশালিস্ট ডক্টররা, তার মধ্যে পেডিয়াট্রিশিয়ান, ইন্টেন্সিভিস্ট, কার্ডিওলজিস্ট, নিউরোলজিস্ট সবাই যেমন থাকবেন, তার সাথে রিনাউন্ড সোশ্যাল ওয়ার্কার্স, সায়েন্টিস্টস, পাবলিক হেলথ এক্সপার্টস সবাই থাকবেন নিজের নিজের বিষয় নিয়ে। তো আমার যে বিষয়টা আজকে আমি বলবো, দ্যাট ইজ কাইন্ড অফ ইন্ট্রোডাক্টরি লেকচার, বিকজ দ্য টপিক ইজ ডিফারেন্ট organ system involvement in COVID-19. তো এই বিষয়টা নিয়ে প্রত্যেকে আলাদা আলাদাভাবে নিজের নিজের কথাগুলো আবার বলবেন। তো তার সঙ্গে তাই আমারটা খানিকটা ভূমিকা বলতে পারেন। তো তার আগে আমি নিজেকে ইন্ট্রোডিউস করে নিই আরেকবার। আমি ডক্টর সুকান্ত চক্রবর্তী, NABL লিড অ্যাসেসর অ্যান্ড কনসালট্যান্ট হিস্টোসাইটোপ্যাথোলজিস্ট। আমি অ্যাজ ল্যাব ডিরেক্টর থিজম ডায়াগনস্টিক্সে আছি। তার সঙ্গে ভিজিটিং কনসালটেন্ট হিসাবে কোঠারি এবং ভিআইপি অ্যাপেক্স ইত্যাদি জায়গায় যাই। আর আমার স্পেশাল ইন্টারেস্ট বা সাব স্পেশালিটি বলতে পারেন ইনভেসিভ ডায়াগনস্টিক প্রসিডিওরস। আমি সমস্ত কমপ্লিকেটেড ডায়াগনস্টিক বায়োপসিস, এফএনএসিস, সিটিএফএনএসিস, টু কাট বায়োপসিস, বোন ম্যারো ট্রিফাইন এগুলো নিজে করি এবং ডায়াগনোসিস করি। তো যাই হোক, যেটা বলছিলাম, সরাসরি এবার আমার বিষয়ে চলে যাব। কি কি অর্গান সিস্টেম প্রাইমারিলি খুব সংক্ষেপে ইনভলভমেন্ট হয় এবং কিভাবে হয় কোভিড-19 মাধ্যমে। আমরা সবাই জানি লাং ইজ দ্য প্রাইমারি সাইট। লাং হচ্ছে প্রথম এবং প্রধান অঙ্গ, দ্য প্রাইমারি অর্গান হোয়ার দ্য কোভিড-19 অ্যাটাকস অর ইনভলভস। তো এই লাংয়ের মধ্যেও গ্রাউন্ড জিরো হচ্ছে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। অন্যান্য করোনা ভাইরাসে আমরা যেমন আপার রেসপিরেটরি সিমটম বেশি দেখতে পাই, মেনলি এর গ্রাউন্ড একটু ভূমিকা করে নেব। আমরা এতদিনে এই টার্মগুলো সবাই জেনে গেছি। কোভিড-19 স্পেসিফিকেশন হচ্ছে ওর স্পাইক প্রোটিনটা। যে স্পাইকের ছবি আমরা কার্টুনে দেখি, কোভিড-19 ছবিতে দেখি, এই স্পাইক প্রোটিনের মধ্যে S1 আর S2 দুটো থাকে। S1টা বাইন্ড করে আর S2টা করে ফিউশন উইথ দ্য সেলস। তাহলে এই যে S1 S2-র মাধ্যমে কোভিড-19 ঢুকে পড়লো, কোথায় ঢুকলো? ACE2 রিসেপ্টর, অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম 2 রিসেপ্টর। এই রিসেপ্টরগুলো শরীরের যে যে অর্গানে যত বেশি পরিমাণে আছে, সেই অর্গান তত বেশি অ্যাফেক্টেড হবে বাই কোভিড-19 প্রাইমারিলি। ঠিক আছে? তো আমরা সবচেয়ে বেশি ACE2 রিসেপ্টর পাই হচ্ছে লাং অ্যালভিওলাইয়ের মধ্যে। তাই এই কোভিড-19
যেটা করে সেটা হচ্ছে ডিস্টাল এয়ারওয়ে ইনজুরি, প্রাইমারিলি করে ডিস্টাল এয়ারওয়ে ইনজুরি, আর তার ফলে যেটা তৈরি হয় দ্যাট ইজ কল্ড রেডিওলজিক্যালি গ্রাউন্ড গ্লাস ওপাসিটি। 31 তারিখ 31st রাত 9টার সময় ডক্টর কস্তুরি উইল ডিসকাস ইন ডিটেল অ্যাবাউট দ্য রেডিওলজিক্যাল ফাইন্ডিংস ইন কোভিড। আমি শুধু গ্রাউন্ড গ্লাস ওপাসিটিটার কথা যেটা খুবই পরিচিত সেটা জাস্ট টাচ করে গেলাম। তা এই যে এপিথেলিয়াল সেলস অ্যান্ড অ্যালভিওলার ম্যাক্রোফেজেস, ডেনড্রাইটিক সেলস, এইগুলো এপিথেলিয়ামে, ডেনড্রাইটিক সেলগুলো থাকে জাস্ট বিলো দ্য এপিথেলিয়াম, এইগুলোর মধ্যে ACE2 রিসেপ্টর একদম ঠাসা রয়েছে। তাই এইগুলোকে ভাইরাসটা অ্যাটাক করে, আর তার সাথেই যে নিউমোনিয়া, যেটা একটা সিরিয়াস কোভিড ইনফেকশনের বা মডারেট কোভিড ইনফেকশনের দ্য প্রাইমারি সিমটম অর ম্যানিফেস্টেশন, সেইটা করে হচ্ছে এই ডিস্টাল এয়ারওয়ে ইনজুরির মাধ্যমে। তো যাই হোক, লাং ডিসকাসড সাইট, আমরা লাং নিয়ে বেশি কথা বলবো না। নেক্সট আমরা যাব নাম্বার 2 টার্গেট ইজ হার্ট। কি করে? হার্টেও ACE2 রিসেপ্টর প্রচুর পরিমাণে থাকে, তাই দুটো তিনটে মেকানিজমই ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট ইন cardiac manifestations of COVID-19. Of course, one cardiologist will detail in discuss again. Dr. Sonali will probably be there to discuss the cardiac manifestation. কিন্তু আমরা যেটা বলবো যে এই যে ডিরেক্ট মায়োকার্ডিয়াল ইনজুরি বাই ACE2 রিসেপ্টর and হাইপক্সিয়া, যে ডিস্টাল এয়ারওয়ে ইনভলভমেন্ট হওয়ার জন্য যে হাইপক্সিয়াটা হয় সেটা, এবং ইনফ্লামেটরি রেসপন্সের জন্য যে সাইটোকাইন স্টর্মটা, খুব মানে বেশি রকমের ডিসকাসড টার্ম এখন সাইটোকাইন স্টর্ম, এই সবকটা মিলেই কিন্তু কার্ডিয়াক ড্যামেজটা করে। আর এইগুলো মিলে যেটা হয়, হাইপার ক্যালসিমিয়া হয় কার্ডিয়াক মাসেলের ভেতরে, আর তার সাথে মায়োসাইট বা হার্টের যে সেলগুলো সেগুলোর অ্যাপোপ্টোসিস বা নষ্ট হয়ে যাওয়া শুরু হয়। আর এর সঙ্গে আরেকটা মেকানিজম চলে আসে। তাহলে দুটো হলো, একটা ডিরেক্ট ইনজুরি আর একটা সাইটোকাইন স্টর্মের জন্যে অ্যান্ড হাইপক্সিয়ার জন্যে সেকেন্ডারি ইনজুরি। থার্ড ইজ ইনক্রিজ ডিম্যান্ড ফ্রম অ্যাকিউট ইনফেকশন। যে কোনো অ্যাকিউট ইনফ্লামেটরি অর অ্যাকিউট স্টেজ ইন দ্য বডি, তার ফলে কি হয়, হার্টের ডিম্যান্ড অফ অক্সিজেন সাপ্লাই বাড়ে। একদিকে সাপ্লাই বাড়ার ফলে কি হয়, প্রিভিয়াসলি একটা প্লেক যদি থেকে থাকে হার্টের আর্টারির ভেতরে, যদি একটা প্লেক বসে থাকে, সেইটা আনস্টেবল হয়ে যেতে পারে এবং অক্সিজেন ডিম্যান্ড সাপ্লাই মিসম্যাচের ফলে সেই প্লেকটা ভেঙে যেতে পারে, ফেটে যেতে পারে। দ্যাট ক্যান কজ একটা অ্যাকিউট মায়োকার্ডিয়াল মানে একটা হার্ট অ্যাটাকের মতো একটা সিনারিও এই সবকটা মিলে তৈরি হতে পারে। তার সঙ্গে হার্টের অ্যারিথমিয়া বা হার্টের রিদমের ডিস্টারবেন্সেস সেটাও হতে পারে। দ্যাট ক্যান অলসো বি মাল্টিফ্যাক্টরিয়াল, মানে সেটা হাইপক্সিয়ার জন্য হতে পারে, সেটা ARDS বা অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমের জন্য হতে পারে, এবং ডাইরেক্টলি ভাইরাল ইনজুরির জন্য যে মায়োকার্ডাইটিস বা হার্টের মাসলের যে ভাইরাল ইনফ্লামেশন, তার জন্যও কিন্তু অ্যারিথমিয়া হতে পারে। এবং রেয়ার কেসে কিছু রিপোর্ট অফ ডিক্রিজড ইজেকশন ফ্র্যাকশন অ্যান্ড ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি এটাও কিন্তু আছে। মাঝখানে নেক্সট অর্গানে যাব। নেক্সট ইম্পর্টেন্ট অর্গান ইজ কিডনি। মাঝখানে একটা কথা আমি বলে নিতে চাই যে আমাদের মেডিকেল প্রফেশনালদের সঙ্গে ডাক্তার, আমার কলিগ, বন্ধু, সিনিয়র, জুনিয়র ডাক্তার যারা দেখছেন বা ভবিষ্যতে যখন এটা শেয়ার করব তখন আরও লোক দেখতে পাবেন, সাধারণ অনেক লোক, আমরা সবাই জানি ডাক্তারদের পড়াশোনা করতে করতে পড়াশোনায় অনীহা চলে আসে, কিন্তু সাধারণ লোকের মেডিকেল টপিকে খুব ইন্টারেস্ট। অনেকেই হয়তো নন মেডিকেল আমার বন্ধুরা এই টপিকগুলো দেখবেন, তাদের জন্য একটা ডিসক্লেমার দিয়ে নিতে চাই যে এই যে সিরিয়াস ইনভলভমেন্ট, সিরিয়াস অ্যাফেকশন অফ দ্য ইম্পর্টেন্ট অর্গানস, হার্ট, লাং, এগুলো আলোচনা করছি, এগুলো কিন্তু ফর্চুনেটলি দিজ আর ভেরি রেয়ার কমপ্লিকেশনস। মোস্ট অফ দ্য পেশেন্টস
খুব মাইল্ডলি সিমটোম্যাটিক বা সিমটোম্যাটিক হয়ে কিন্তু কোভিড-19 থেকে বেরিয়ে আসবেন। এটা এখন একটা অতিমারি বা প্যান্ডেমিক, মহামারীর চেয়েও বেশি। অনেক লোকের এই ইনফেকশনটা আমাদের আশেপাশে হচ্ছে। একদমই ভয় পাওয়ার বা প্যানিক করার জন্য এই ডিসকাশনটা নয়। খুব অল্প সংখ্যক লোকের এই সিরিয়াস কমপ্লিকেশনসগুলো হয় এবং তার মধ্যে আরও একটা মাইনর পার্সেন্টেজ যারা ভেরি সিরিয়াসলি ইল হয়ে আইসিইউতে যান, সেই ক্ষুদ্রাতি ক্ষুদ্র সংখ্যক মানুষের যে সিরিয়াস ইলনেসগুলো, সেগুলোর এই মাল্টি অর্গান সিস্টেম ইনভলভমেন্ট হয় এবং সেগুলো করছি। যাই হোক, নেক্সট ইয়েতে চলে আসি। নেক্সট ইজ কিডনি। কিডনিতে কীভাবে, কিডনিও একটা ভীষণভাবে হার্টের মতোই বা ব্রেনের মতোই একটা ভীষণ হাইলি ডিম্যান্ডিং একটা অর্গান। যেহেতু একে কন্টিনিউয়াসলি আমাদের ব্লাডটা, শরীরের ব্লাডটাকে ফিল্টার করে যেতে হয়, তাই জন্য কিডনিরও অক্সিজেনের ডিম্যান্ড, ব্লাড সাপ্লাইয়ের ডিম্যান্ড এগুলো খুব বেশি। সেই জন্যে যে কোনো কিছু একটু গন্ডগোল হলেই কিন্তু অ্যাকিউট কিডনি ইনজুরি বা AKI এটা কিন্তু হতে পারে। তাহলে এই সার্স বা মার্স গ্রুপের যে কোনো ইনফেকশন এক্স্যাক্ট প্যাথোজেনেসিসটা পরিষ্কার না হলেও ডাইরেক্ট ভাইরাসের ইনভলভমেন্ট, কেন কি এই কিডনিতেও সেই ACE2 মাল্টি সিস্টেম অর্গান ফেলিওর, সাইটোকাইন স্টর্ম, সেপসিস, হাইপক্সিয়া, এগুলো মিলে কিন্তু অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস ফলোড বাই অ্যাকিউট কিডনি ইঞ্জুরি উইদিন দ্য ফার্স্ট উইক, 7 দিনের মধ্যে কিন্তু করতে পারে। আর নেক্সট যেগুলো আসে সেগুলো হচ্ছে প্রোটিনিউরিয়া বা হেমাচুরিয়া, বানটা বাড়ে 2 দিনের মধ্যে, ক্রিয়েটিনিনটা অ্যারাউন্ড 5 দিনের মধ্যে এইসব সিভিয়ার কেসে বাড়তে পারে। এই যে ল্যাবরেটরি প্যারামিটার, এগুলো নিয়ে ডক্টর দেবাশিস আবার ডিটেলে ডিসকাশন করবে, ডক্টর সুমেধা ডিসকাস করবে অ্যাবাউট ডিফারেন্ট স্ট্রেনস অফ দ্য সার্স এই কোভিড-19 ভাইরাস। তো যাই হোক, তাহলে মোটামুটি টু সামারাইজ, কিডনিতে 4টে মেকানিজমে কিডনি ড্যামেজটা হতে পারে। ফার্স্ট অফ অল ইজ ডিরেক্ট গ্লোমেরুলার ড্যামেজ, ডাইরেক্টলি ভাইরাসটা ভায়া ACE2 রিসেপ্টর কিডনিটাকে অ্যাটাক করলো। নেক্সট ইজ হাইপক্সিয়া, অক্সিজেনের অভাব ইনডিউসড অ্যাকিউট কিডনি ইঞ্জুরি। থার্ড ইজ সাইটোকাইন স্টর্ম, ইনফ্লামেটরি মার্কারগুলো সবাই মিলে কিডনিকে অন্যান্য অর্গানের মতোই ড্যামেজ করলো। অ্যান্ড ফোর্থ ইজ কোয়াগুলো, একটু বলবো তৈরি হওয়ার ফলে কিডনির ভেতরের ব্লাড সাপ্লাইয়ে ক্লট হওয়ার ফলে কিন্তু এই কোয়াগুলোপ্যাথি হয়ে কিডনি ড্যামেজ হতে পারে। ঠিক আছে, নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট অর্গান, মোটামুটি আমরা ইম্পর্টেন্ট অর্গানগুলো বলে ফেলেছি। নেক্সট ইজ নার্ভাস সিস্টেম, ব্রেন বা এন্টায়ার সেন্ট্রাল অ্যান্ড পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এইটা কি করে ড্যামেজ হয়, এটাও কিন্তু আবার বলবো খুব সিরিয়াস ইনফেকশনের ক্ষেত্রেই এই নার্ভাস সিস্টেম ড্যামেজটা হয়। 2টো পদ্ধতিতে হতে পারে। নাম্বার 1 ইজ হিমাটোজেনাস রুট, মানে ব্লাডের থ্রুতেও কিন্তু ব্রেনে যে পৌঁছতে পারে সেটার এভিডেন্স পাওয়া গেছে। নার্ভাস সিস্টেম ক্যান বি রিচড বাই দ্য কোভিড-19 ভাইরাস থ্রু হিমাটোজেনাস রুট অ্যান্ড ডাইরেক্ট ভাইরাল ইনভেশন বাই সাইন্যাপস, মানে নিউরন নার্ভের মধ্যে দিয়ে ডাইরেক্টলি ভাইরাসটা ঢুকে যেতে পারে। এবং সার্স কোভি যে নিউরাল সিস্টেম দিয়ে ঢুকতে পারে সেটা কোথা দিয়ে যায়, অলফ্যাক্টরি সিস্টেমের ক্রিব্রিফ্রাম প্লেটটা দিয়ে এটা ঢুকতে পারে। দিস ইজ দ্য পসিবল রুট। ঠিক আছে, অ্যাগেইন ঠিক কিডনির হার্টের মতোই ব্রেনেও দুভাবে ড্যামেজ হতে পারে। এই যে ঢুকে পড়লো ভাইরাসটা, ঢুকে ব্রেনের নিউরাল সেলগুলোকে ড্যামেজ করলো। আর আরেকটা হচ্ছে ডিউ টু টক্সিক এনকেফালাইটিস। এই যে সাইটোকাইন স্টর্মটা হচ্ছে, হাইপক্সিয়া হচ্ছে, সিরিয়াস পেশেন্টের মেটাবলিক ডিসঅর্ডার হচ্ছে, ইলেকট্রোলাইটের ইমব্যালেন্স হচ্ছে শরীরে, সোডিয়াম পটাশিয়াম এটসেট্রা ইলেকট্রোলাইটের ইমব্যালেন্সগুলো হচ্ছে, এগুলোর থেকেও ব্রেন ড্যামেজ হতে পারে, যেটাকে আমরা সিস্টেমিক টক্সিমিয়া বলি। তাহলে এই ভাইরাল এনকেফালাইটিস অ্যান্ড অ্যাকিউট টক্সিক এনকেফালোপ্যাথি, এই দুটো হচ্ছে বেসিক মেকানিজম যার থেকে নিউরাল ইনভলভমেন্টটা হয়। কি হয়, কমনলি হেডেক ইজ ভেরি কমন, তার সাথে অ্যাটাক্সিয়া মানে চলাফেরার একটা ব্যালেন্সের ডিস্টারবেন্স, সিজার খিচুনি হতে পারে রেয়ারলি, নিউরালজিয়া বা নার্ভের রুটে একটা পেন,
অজ্ঞান হয়ে যাওয়া, এগুলো আর রেয়ারলি গুলেনবেরি সিনড্রোম, মানে হাত পা প্যারালাইসিস হয়ে যাওয়ার কেসও রিপোর্টেড হয়েছে, বাট দিস থিংস আর ভেরি ভেরি রেয়ার। অ্যান্ড ACE2 রিসেপ্টর ব্লাড সাপ্লাই সার্কুলেশনের ভেতরে এগুলো রয়েছে, তাই জন্য ডাইরেক্ট ড্যামেজ হওয়া ইজ পসিবল। নিউরোনাল সিস্টেম যখন আলোচনা করছি তখন আরেকটা জিনিস ছুঁয়ে যায়, খুব ইন্টারেস্টিং এবং বহু আলোচিত বহু চর্চিত একটা ব্যাপার, সেটা হচ্ছে অ্যানাসমিয়া অ্যান্ড অ্যাজিউসিয়া। এটা কি? স্বাদ এবং গন্ধ চলে যাওয়া। আমরা এতদিনে সবাই জেনে গেছি, মেডিকোজ অ্যান্ড নন মেডিকোজ অলসো, যে এই স্বাদ চলে যাওয়া এবং গন্ধ চলে যাওয়া এটা কিন্তু খুব ভেরি ক্যারেক্টারিস্টিক সিমটম অফ কোভিড-19। কতগুলি ইন্টারেস্টিং পয়েন্ট আমি জাস্ট টাচ করে যাব। সাধারণত এই স্বাদ গন্ধ চলে যাওয়াটা কোভিড-19 PCR পজিটিভ, মানে টেস্টে পজিটিভ পাওয়া গেছে কিন্তু অন্য কোনো সাইন সিমটম নেই, এরকম পেশেন্টদেরই ক্ষেত্রে বেশি লক্ষ্য করা যায়। এবং এই ACE2 রিসেপ্টর কিন্তু এন্টায়ার নাজাল ক্যাভিটি অ্যান্ড ওরাল মিউকোজা, মুখের ভেতরে এবং নাকের ভেতরে সমস্ত জায়গায় আছে, তাই ডাইরেক্ট ড্যামেজ হচ্ছে। অন্যান্য সর্দি কাশি হলে আমাদের নাক বন্ধ হয়ে যায়, কিন্তু কোভিড-19 কিন্তু এই যে স্বাদ গন্ধ চলে যাওয়াটা নট ডিউ টু ন্যাজাল অবস্ট্রাকশন, নাক কিন্তু খোলা থাকে, মোস্ট অফ দ্য পেশেন্টের নাক খোলা থাকা না। সেটার কারণ অনেকগুলো, মানে খুব ডেফিনিটভাবে এখনো কনফার্মড হয়নি, অনেকগুলো পোস্টুলেশন আছে। কেউ কেউ বলছে যে এটা ডাইরেক্ট নিউরোনাল থ্রুতে নার্ভ রুট দিয়ে অলফ্যাক্টরি অ্যান্ড ট্রাইজেমিনাল নার্ভ, এই দুটো নার্ভকে ডাইরেক্টলি ড্যামেজ করে এই স্বাদগন্ধ চলে যাওয়াটা হয়, কিন্তু এটা অবস্ট্রাকটিভ নয় মোস্ট প্রবাবলি। ঠিক আছে, তো এই গেল মোটামুটি আমরা লাং, হার্ট, কিডনি, নার্ভাস সিস্টেম, প্রত্যেকটা ইম্পর্টেন্ট অর্গানস আমরা অলরেডি ডিসকাস করে ফেলেছি। আরেকটা দু একটা ছোটোখাটো জিনিস বাকি আছে। একটা হচ্ছে GI সিস্টেম, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম, ভেরি কমন। GI সিস্টেমের ব্যাপারটা হচ্ছে অতটা সিরিয়াস নয়, মাইল্ড ডিজিজেই হচ্ছে কোভিড-19 মাইল্ড কেসেই কিন্তু গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ইনভলভমেন্ট হয়। ACE2 রিসেপ্টর কিন্তু গোটা গাটটার মধ্যে, গোটা খাদ্য নালীটার মধ্যে ACE2 রিসেপ্টর, যেটা হচ্ছে প্রাইমারি ঢোকার রাস্তা কোভিড-19 শরীরে, সেটা কিন্তু ভর্তি হয়ে রয়েছে। তা কিন্তু ফর্চুনেটলি মাইল্ড ইনফেকশনই হয়, আর GI সিস্টেমকে ইনভলভমেন্ট তো করে, কেননা স্টুলের মধ্যেও কিন্তু এই RNA PCR পজিটিভ আসতে পারে। আর নেক্সট ইজ লিভার, লিভারেও তাই, লিভার এনজাইমসগুলো যে কোনো ভাইরাল হেপাটাইটিসে, এমন ডেঙ্গুতে হয়, অন্য ভাইরাল ইনফেকশনে, একটু সিরিয়াস ভাইরাল ইনফেকশন হলেই কিন্তু SGPT ও SGOT, AST, ALT যেগুলো, এগুলো কিন্তু লিভার এনজাইমস বাড়ে, GGT বাড়ে। এগুলো আবার ডিসকাশন হবে ল্যাবরেটরি। একটু ডিসকানেক্ট হয়ে গেছিলো, একটা কল চলে এসেছিলো বলে। রেয়ার কেসে কিন্তু ভাইরাল হেপাটাইটিস হতে পারে। তাহলে GI আর লিভার হেপাটো বিলিয়ারি সিস্টেমটা কিন্তু খুব অল্পের উপর দিয়ে গেল। মোটামুটি ইম্পর্টেন্ট অর্গানস উই হ্যাভ অলরেডি কভার্ড। আরেকটা ঠিক ফিজিক্যাল একটা আলাদা অর্গান নয়, আমাদের ইমিউন সিস্টেম, ইমিউনোলজি অফ কোভিড নিয়ে ডিটেলস আমাদের সেলিব্রিটি সায়েন্টিস্ট ডক্টর দীপ্যমান গাঙ্গুলি, আমার বন্ধু, ও ডিসকাশন করবে। যা আমি জাস্ট ছুঁয়ে যাচ্ছি, সাইটোকাইন স্টর্ম যেটা হয় ইমিউন সিস্টেম, আমরা তো এতদিনে জেনে গেছি যে সিরিয়াস কোভিড মানে কিন্তু ভাইরাসটা নিজে সব কিছু ড্যামেজ করে ফেললে এমন নয়। তো ভাইরাসটার রিয়াকশান দেখাতে গিয়ে ইমিউন সিস্টেম কী করে, ইন্টারলিউকিন 2, ইন্টারলিউকিন 7, GCSF, ইন্টারফেরন আলফা, এরকম কতগুলো ডেঞ্জারাস সব মলিকিউল বডি সিক্রিট করতে শুরু করে টু ফাইট অ্যাগেনস্ট দ্য ভাইরাস। আর এই সাইটোকাইন স্টর্ম হচ্ছে যখন এই ফাইটিং মেকানিজমটা গোজ ওভারবোর্ড, যখন অতিরিক্ত বেশি রকমের অ্যাক্টিভেটেড হয়ে যায় এই শরীরের ইমিউন সিস্টেমটা, সেটাই কিন্তু ড্যামেজ করে রাদার দ্যান দ্য ভাইরাস ইটসেলফ, সেটাই বেশি ড্যামেজ করে। আর এটা একটা মেডিকেল শক্ত টার্ম আছে, কিভাবে হয়, যেটা কিন্তু সব অর্গানকে ড্যামেজ করে। তাহলে ইমিউন সিস্টেম যে অ্যাটাকটা, সেটা মোটামুটি 3টে ফেজে হয়। একটা হচ্ছে ডাইরেক্টলি আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, নাক মুখ দিয়ে ঢুকলো,
এখানকার ইনফ্লামেশন নেক্সট স্টেজ হচ্ছে ওটা লাঙে চলে গেল, যেটা বললাম গ্রাউন্ড জিরো হচ্ছে লাঙের লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট, লাঙে গিয়ে পালমোনারি ইনভলভমেন্ট করলো, অ্যান্ড নেক্সট থার্ড স্টেজ ইজ ইনফ্লামেটরি রেসপন্স। এই যে সাইটোকাইন স্টর্মটা হয়ে এই যে ক্ষতিকর কেমিক্যালসগুলো সারা শরীরে ছড়িয়ে পড়লো, এরা শুরু করলো ড্যামেজ করা। শেষ করব একটা সিস্টেম ছুঁয়ে গিয়ে, এটাও আলাদা একটা ভিজিবল অর্গান লাইক হার্ট কিডনি নয়, এটা হচ্ছে কোয়াগুলেশন মেকানিজম। আমাদের বডির ভেতরে ব্লাড সার্কুলেশনের ভেতরে রক্ত জমাট বাঁধার একটা মেকানিজম থাকে। তো এই ACE2 রিসেপ্টরগুলো যেমন লাং এপিথেলিয়াম, লাং অ্যালভিওলাইকে বেশি অ্যাফেক্ট করে, তেমনি এন্ডোথেলিয়াম বা এই যে শিরা বা ধমনির যে লাইনিং সেলগুলো, সেইগুলোর এন্ডোথেলিয়ামের মধ্যেও খুব বেশি পরিমাণে ACE2 রিসেপ্টার্স থাকে। তো এরা এই এন্ডোথেলিয়ার ড্যামেজ হওয়ার ফলে কি হয়, একটা হাইপার কোয়াগুলেবল স্টেট তৈরি হয়, মানে কোয়াগুলেশন রক্ত জমাট বাঁধার টেন্ডেন্সিটা দরকারের চেয়ে বেশি, দ্যাট ইজ হাইপার কোয়াগুলেবল স্টেট। এর ফলে ভেনাস থ্রম্বোএম্বোলিজম হয়, শিরার ভেতরে রক্ত জমাট বেঁধে যেতে পারে, এবং সেটা আমরা টের পেতে পারি বা কশাস হতে পারি কি করে, যে ডি ডাইমার বলে একটা ব্লাডে খুব বেড়ে যায়। আর তার সাথে এই যেটা বলছিলাম পালমোনারি এম্বোলিজম, আমাদের পায়ের শিরার মধ্যে থেকে শুরু করে লাংসের ভেতরে, ব্রেনের ভেতরে, কিডনির ভেতরে এই রক্ত জমাট বেঁধে কিন্তু ব্লাড সার্কুলেশন বন্ধ করে একদম একটা স্ট্রোকের, ব্রেন স্ট্রোক, একটা হার্ট স্ট্রোক, একটা কিডনি ড্যামেজ, এগুলো সব তৈরি করতে পারে। কেন? এরা এই ভ্যাসো কনস্ট্রিকশন বা শিরা বা ধমনীগুলো একটু সংকুচিত একটা বিশেষত্ব। এই জন্যেই আমরা বারবার শুনছি না কোমরবিডিটিস। নেক্সট আমি আমার বলে দেওয়ারও কথা, নেক্সট শ্রমিক কিন্তু আলোচনা করবে 9টার সময়, অবশ্যই শুনবেন। কোমরবিডিটিস মানে অন্য কি, আমরা খুব শুনছি কোমরবিডিটিস কথাটা, অন্য কি রিস্ক ফ্যাক্টর থাকলে কোভিড তাকে বেশি সিরিয়াসভাবে ধরে। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে হাইপার টেনশন এবং ডায়াবেটিস। কেন হাইপার টেনশন এবং ডায়াবেটিস ইম্পর্টেন্ট? এই যে ভ্যাসো কনস্ট্রিকশনের জন্য। হাইপার টেনশন এবং ডায়াবেটিস পেশেন্টদের, প্রেশার এবং সুগারের পেশেন্টদের এমনিতেই ধমনীগুলো একটু দেওয়াল মোটা আর লুমেনটা সংকুচিত থাকে, প্যাসেজটা সংকুচিত থাকে, সেটাকে আরও বেশি কনস্ট্রিকশন করলে আরও খারাপ করে তোলে এই কোয়াগুলেশনের মেকানিজমগুলো। এই জন্যই কোয়াগুলোপ্যাথি বা এই যে প্রয়োজনের চেয়ে বেশি কোয়াগুলেশন হওয়াটা, এটাই লাং, হার্ট, ব্রেন, কিডনি, যেটা বললাম সবাইকে কিন্তু ড্যামেজ করতে থাকে। আর এটাই ব্রেন হার্ট স্ট্রোক, ব্রেন স্ট্রোক এগুলো করার কারণ। only in very few number of serious COVID, যে ভয় পাওয়ার কিছু নেই, আতঙ্কের কিছু নেই। এক আধজনের খারাপ হবে, এটা আমাদের মেনে নিতে হবে, কিন্তু তার জন্য বাকি 100 জনের বা 1000 জনের প্যানিক করলে কিন্তু বাপ্পাদিত্যদা পড়াবে, বলবে, আলোচনা করবে যে সাইকোলজিক্যালি আমি যদি খুব ভেঙে পড়ি বা খুব ডিপ্রেসড হয়ে পড়ি, তাহলে কিন্তু আমার ইমিউন সিস্টেম এমনি দুর্বল হবে, আমার কিন্তু কোভিডের সঙ্গে ফাইট করার মেকানিজমটা এমনি কমে যাবে। তো দিস ইজ কোয়াগুলেশন অ্যান্ড দিস ইজ ডিফারেন্ট অর্গান সিস্টেমস অফ কোভিড। যা শেষ করব একটা জাস্ট মেডিকেল ডিলেমা দিয়ে। ডেঙ্গু আর কোভিড আজকালকার এখনকার সময় কিন্তু দুটো একসাথে হওয়ার সম্ভাবনাও তৈরি হচ্ছে। তাহলে ডাক্তারদের ডিলেমাটা এই ক্ষেত্রে কি হবে, যে ডেঙ্গু হচ্ছে একটা যেখানে প্লেটলেট কমে যায়, কোয়াগুলে মানে ব্লিডিং টেন্ডেন্সি স্টেট, যেখানে আমাদের রক্ত তরল রাখার ওষুধ দিয়ে লো মলিকুলার হেপারিন বা অ্যাসপিরিন দিয়ে রক্ত রক্ষা করতে হয়। তার ফলে ডেঙ্গু আর কোভিড একসাথে হলে কিন্তু একটু সিরিয়াস, এবং সেটা দুটোই ডিটেক্ট হওয়াটা জরুরি। এইটুকু বলে একটা যেটা বলছিলাম, একটা ভূমিকা টাইপের আমার ডিসকাশনটা, প্রত্যেকটা সিস্টেমে প্রত্যেকটা আলাদা আলাদা টপিক ধরে ধরে সবাই ডিসকাশনে আসবেন। আজকে নেক্সট 9টার সময় আছে, এরপরে নেক্সট টুইসডে আবার 8টা এবং 9টা। Please stay tuned in the page of Federation of United Doctors for interesting discussions for both medical and non-medical person, common people. থাকবেন, একসাথে আমরা একটু ডিসকাস করব, ভালো লাগবে, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ, শুভরাত্রি।